নীলকুঠির মধ্যে প্রবেশ করব। এই যে সেই ব্রিটিশ আমলের না, এটাও কত বড় রেগুলেটর। এই দেখো জিএম যিনি হয়ে আসছেন বহু জিএম এসে আচ্ছা আচ্ছা, এই যে উপরে করে বাংলায় বাবা কাকার কাছে শুনছি ডাকাত ঘন্টা বলা হতো। ডাকাত ঘন্টা। হ্যাঁ। তো নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেখানে চলে এসেছি, আর এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় পলাশীর রামনগর। এই রামনগর আমি যেখানে রয়েছি এটাকে বলে কুঠিপাড়া, রামনগর কুঠিপাড়া। পেছনে তোমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা হচ্ছে নীলকুঠির বিল্ডিং। নীলকুঠির এখানে অফিস বলতে পারো। পেছনে হচ্ছে যে নীল চাষ করে যেটা গাদা দেওয়া হতো, সম্পূর্ণ বিষয়টা আছে। মূলত আমি যেটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো, ব্রিটিশ আমলের যে স্মৃতিসৌধগুলো আছে সেগুলো তো সবই পুরো ভগ্নাশেষ, সবই শেষ, সেগুলো পাস্ট। কিন্তু এটা পাস্ট থেকে প্রেজেন্ট অবধি এখনও বর্তমান। এটা হচ্ছে জীবন্ত নীলকুঠি। এই যে স্যার আমার সাথে দাঁড়িয়ে আছেন, এই কাকু কিন্তু ওই অফিসে চাকরি করেন। ভেতরে আরেকজন অফিসার আছেন, উনিও চাকরি করেন। তো এই বিষয়টা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এই নীলকুঠিটা জীবন্ত। এখনও কোথাও কোনো এরকম নীলকুঠি নেই যেখানে অফিসারদের মাইনে দেওয়া হয়, এনাদের এখনও বেতন দেওয়া হয়। তো এই বিষয়টা দেখতে থাকো, দারুণ লাগবে। তো এখন আমি যেখানে চলে এসেছি এটা হচ্ছে পলাশীর রামনগর ফেরিঘাট। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গা। আর এখান থেকে এই ফেরিঘাট থেকে পুরো দেখো বাস যায়, এখান থেকে কৃষ্ণনগর, কলকাতা, তারপরে হচ্ছে মুর্শিদাবাদ, এইসব জায়গায় বাস যায়, বহরমপুর। তো আজকে আমি একটা দারুণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো যে পশ্চিমবঙ্গে অনেক জায়গায় নীলকুঠি আছে, কিন্তু এখনও এই রামনগরে একটা নীলকুঠি আছে যেটা এখনও কার্যরত, যার ভেতরে এখনও মানুষ চাকরি করে এবং তাদেরকে বেতন দেওয়া হয়। এবং শুধু তাই না, সেই নীলকুঠির ভেতরে যে ইংরেজদের আমলের যে ফ্যান বা ইংরেজদের আমলের অনেক টুলস আছে তার ভেতরে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আমার এই নদীটা পার করতে হবে, নদী পার করে ওই পারে যেতে হবে। এইটা হচ্ছে গঙ্গা। দেখো এখানে প্রচুর মানুষ স্নান করতে এসছে এবং এখান থেকে গঙ্গার জলও নিয়ে যায়। আপনারা কি এই গঙ্গার জল নিতে এসছেন? হ্যাঁ, আমরা গিয়েছিলাম টিয়াতে, স্নান করে বাড়ি চলে যাবো। এই যে নৌকাতে আমরা উঠছি, এই নৌকাটা দুটো না তিনটে নৌকা জোড়া দিয়ে একটা ফেরি করা হয়েছে। দেখো এই পাটটা কোন ডিস্ট্রিক্ট? নদিয়া। ওটা মুর্শিদাবাদ না? আচ্ছা। তো আমরা এই গঙ্গা নদীর ওই পারে ছিলাম হচ্ছে নদিয়াতে, আর এই পারে আমরা আসছি মুর্শিদাবাদ। এটা মুর্শিদাবাদের শুরু। আচ্ছা, এখন কিন্তু মুর্শিদাবাদের ভেতরে ঢুকছি। তো দেখো আমরা এই পারে চলে এসেছি, আমাদের ফেরি এই পারে নিয়ে আসলো আমাদেরকে। তো এইবার কিন্তু পৌঁছে গেলাম মুর্শিদাবাদে। দেখো একটা নদী ক্রস করে এক ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে চলে গেলাম। এইটা কিন্তু জেটি ঘাটে, যেখান থেকে বড় বড় গাড়ি টাড়ি যায় ওই পারে। চলো দাদা, এই ঘাটটার নাম কি? রামনগর ঘাট। আর ওইটাও তো রামনগর বলছে? হ্যাঁ, এটাই এক, মানে একই নাম, তাই তো? আচ্ছা, এটাই হচ্ছে রামনগর। তাহলে রামনগরে কিন্তু পৌঁছে গেছি। আচ্ছা, এখানে পয়সা দিতে হবে। কত দাদা? আমি একা। তো ঘাট পার হলাম, আর ঘাট পার হতে ওখানে 5 টাকা নিল। দেখো মুর্শিদাবাদ মানে ইতিহাস, আর এই ইতিহাসের শহরে ঘুরতে ঘুরতে এক নতুন ইতিহাসের সন্ধানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে এই রাস্তা দিয়ে আরেকটু সামনে হেঁটে যেতে হবে। তো এই সামনে যে বাস দেখতে পাচ্ছ, এখান থেকে এই বাসে করে বহরমপুর যাওয়া যায়। তো এই এরিয়াটা দেখে মনে হচ্ছে দুর্গম এরিয়া,
কিন্তু এখান থেকে অনেক দূরে দূরে যাতায়াতের ব্যবস্থা আছে। তো আমি যেখানে যাব সেটা হচ্ছে আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে। এর আগে এই রাস্তাটা খুবই অনুন্নত ছিল, একটা গলি মতন ছিল, এখন দেখো রাস্তাটা পুরো পাকা হয়ে গেছে। তো এই সোজা যেতে হবে, চলো। পুরো দেখো ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এরকম একটা ফিল আসবে। কাকু ভালো আছেন? এইগুলো দেখতে এসছি, নীলকুঠিটা। আর এইটা কি কাকু? এটা সাহেবের বাংলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি খৈতান সাহেবের বাংলো বলবো আমি? এখন খৈতান সাহেবের। আচ্ছা, এর আগে এটা ইংরেজ আমলের তৈরি তো? তাহলে এটা ব্রিটিশ আমলের বাংলো ছিল। আচ্ছা, আর এই যে নীলকুঠিটা, এটাও তো সবে ব্রিটিশের না? পরে খৈতান কিনেছে। আচ্ছা, আগে কিনেছিল ব্রিটিশের কাছ থেকে কেডিয়া কোম্পানি। আগে কিনেছিল ব্রিটিশের কাছ থেকে কেডিয়া কোম্পানি, কেডিয়ার কাছ থেকে খৈতান। খৈতান। ও আচ্ছা আচ্ছা। এখানে কে কই থাকে এটা পাহাড় দেওয়ার জন্য? ও আপনি আছেন? এইটা শুধু আপনার আন্ডারে? তার মানে আপনাকে কি পারিশ্রমিক দেওয়া হয় টাকা? এই পয়সাটা খৈতান কোম্পানি দেয়? ও আচ্ছা, তাহলে আপনাকে শুধু কি এই এই বাংলোটা দেখাশোনা করতে হয় না আশপাশের জমি? জমি শুধু বাংলো? আচ্ছা। আর আরো লোক আছে, আপনার সিকিউরিটি আছে, আরো দারোয়ান যারা আছে, আর হচ্ছে অফিসার আছে। এখন কেমন পরিশ্রমিক দেয় কাকু, সেটা বলা যাবে? এখন পড়া তো খুব বেশি দেয় না, আমাদের বেশি নয়, 6,000 টাকা মতো দেয়। 6,000 টাকা? আচ্ছা আচ্ছা। তার বেশি আর না। তাই কাকু একটু ভেতরে যাই, তাহলে তো দেখে আসি। আপনিও চলুন। ভিতরে যাবেন তো ঘুরে আসুন, যান। আচ্ছা চলো। দেখো তো নীলকুঠি দেখতে এসে প্রথমেই হচ্ছে বাংলোটা তোমাদের আগে দেখাচ্ছি, যেটা ভীষণ ইন্টারেস্টিং হবে বিষয়টা। চলো দেখো, এটা হচ্ছে সাহেবের বাংলো ছিল। তো কোনো ইংরেজ সাহেবের বাংলো ছিল, সেটা পরে কেডিয়া কোম্পানি কেনে। তারপরে সেই কেডিয়া কোম্পানির কাছ থেকে হচ্ছে খৈতান কোম্পানি কেনে। তো এখন সেই সাহেবের বাংলো হিসাবেই এটা পরিচিত। তো সেই ব্রিটিশ আমলের যেসব জায়গাগুলো ছিল, এই জায়গাটা দেখলেও কিন্তু সেম ভাইব তোমরা পাবে। দেখো পুরনো পুরনো এই ঝাউ গাছ। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ঝাউ গাছ আমরা তো বাড়িতে লাগাই, কিন্তু সেই ঝাউ গাছগুলো বড় হলে কেমন রূপ নেয় তার একটা দেখাচ্ছি। দেখো আগে পাতা দেখিয়ে নিই। এই দেখো, এই ঝাউ গাছগুলোই কিন্তু আমরা বাড়িতে লাগাই। এই যে এই ঝাউ কিন্তু আমরা ছোট ছোট এরকম অবস্থায় লাগাই। এবার এই ঝাউ গাছ বড় হলে দেখো কেমন হয়, তার রূপটা দেখো। এ কত বছর পুরনো হতে পারে তোমরা জাস্ট ভাবো। এই ঝাউ গাছগুলো কত বছর পুরনো হতে পারে? ও আচ্ছা, তখন লাগানো হয়েছিল? 89 90? এটা সব ফুলের ইয়ে ছিল তো, বাগান ছিল, সব নষ্ট হয়ে গেছে, থাকে না। আচ্ছা, মানে 1990, তাই তো? আচ্ছা আচ্ছা, 1990-এর দিকে খৈতান আসলো, তখন হচ্ছে এইগুলো লাগানো ছিল। তার মানে 90 আর 2010 আর এদিকে 24, মানে 34 বছর। আচ্ছা, তো এইটা আর একটা দারুণ হলো যে এই ঝাউ গাছ যদি সযত্নে 34-35 বছর ধরে বড় হয়, তাহলে কেমন তার রূপ হতে পারে। কিন্তু আমার দেখে মনে হচ্ছে আরও পুরনো হতে পারে। আমরা তো ওই পর্যন্ত তার বেশি আর জানি না, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আমরা অতদিন তো কাজ করিনি। আপনি কতদিন এসছেন কাকু এখানে? এখানে কত, ওই 5-6 বছর হবে। 5-6 বছর। তার আগে কি অন্য কেউ করতেন নাকি? হ্যাঁ, লোক ছিল, অন্য লোক ছিল। আচ্ছা, তো মুড়ি টুড়ি গেল, হারিয়ে গেল, তখন ও আচ্ছা আচ্ছা। আমি আগে মিলে কাজ করতাম, সুগার মিলে। আচ্ছা, সুগার মিলে, ওই খৈতানের মিলে। আচ্ছা, ওই জন্য আপনাকে দিয়েছে। ওই মিলটাও তো বন্ধ? মিল কবে থেকে হয়েছে? 15-16 সাল থেকে বন্ধ। 16 সাল থেকে বন্ধ। অসাধারণ। মালিকরা আসলে থাকে? আর এর ভেতরে কি ঢোকা যাবে? তো এই দেখো, এই যে গ্রাউন্ডে চলে এসেছি, এই গ্রাউন্ড থেকে আগে ভালো করে তোমরা এই বাংলোটা দেখো। দেখো তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি। ওই যে কুকুরটাকে দেখলে, আচ্ছা এই কুকুরটাও কি নাকি, না এটা নর্মাল? এটা আলাদা। ওই যে যে কুকুরটা রয়েছে, এই কুকুরটা হচ্ছে মালিকের কুকুর, মানে এই যে অট্টালিকা, যে খৈতানের যে মালিক আছেন সেই মালিকের কুকুর। মানে মালিক আসলে মালিককে চিনতে পারে, এইটাই সবচেয়ে অবাকের বিষয়। আর আমি আসছি এখানে, আমার দিকে তেরে আসছিল, মানে একটা চার্জ করছিল আমাকে, সেরকম অবস্থা। তো ওই কাকু চুপ করিয়ে দিলেন, ও আবার সামনে চলে গেল। তো একটা দারুণ বিষয়, কিন্তু মালিকের কুকুর মালিকের ম্যানশনকে রক্ষা করছে। তো চলো এবার ভেতরের দিকে যাই। ভেতর মানে এর ভেতরে তো ঢুকতে পারবো না, এর
ভেতরে তালা চাবি দিয়ে বন্ধ করা আছে, এখান থেকে দেখব। আচ্ছা, এর ভেতরে মানে মাঝে মধ্যে কেউ আসে, তার জন্য দেখো এখানে ভোল্টাসের এসি লাগানো, এই যে এয়ার কন্ডিশন। আর এই যে হচ্ছে পুরনো সেই ম্যানশন, পুরনো অট্টালিকা। এই যে আমবাগান, যে পলাশীর বিখ্যাত আমবাগানের কথা তোমরা জানো, যেখানে ব্যাটেল হয়েছিল, পলাশীর যুদ্ধ হয়েছিল, তো এইটাই কিন্তু সেই সমগ্র এরিয়া। এই যে আমবাগান দেখতে পাচ্ছ সামনে, এটা তো পরে আম গাছ লাগানো হয়েছে, এরকম আমবাগান সামনে আছে। আর এই দেখো পুরো সাহেবের বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তবে সাবধানে হাঁটতে হবে, এদিকে সাপ টাপ থাকতে পারে। এই দেখো এখানে নেট দেওয়া। তো এটা হচ্ছে সাহেবের বাংলো, কিন্তু আসলে এটা হচ্ছে ইংরেজ সাহেবের বাংলো, সেটাই পরে হস্তান্তর হয়েছে, কেনা হয়েছে। মুর্শিদাবাদে আসলেই এরকম অট্টালিকা, এরকম পুরনো স্মৃতিসৌধ, পুরনো ইতিহাস প্রচুর খুঁজে পাওয়া যায়, শুধু খুঁজতে হবে। এই যে জায়গাটা দেখাচ্ছি, বা সামনে আর একটা যে জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, আমি প্রথম এখানে এসেছিলাম, তখন আমার চ্যানেলটা একদম নতুন, একদম প্রথম দিককার ভিডিও। তারপরে আবার আসলাম, এই যে তখন ভিডিওটা ভালো চলেনি বলে আবার চলে এলাম। তো আমি যখন প্রথমে এসেছিলাম তখন কিন্তু এই কাকু ছিলেন না। কাকু, এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই গাছগুলো খৈতান সাহেবই লাগিয়েছে? আম গাছ টাম গাছ, এই যে দেবদারু গাছ, এই লিচু গাছ সব লাগিয়েছে, পুরোনো আম গাছগান আছে ওখানে আগে থেকে। ও আচ্ছা, এই লিচু গাছটা চুনি লাগিয়েছেন তাই তো? এই লিচু গাছ, এই আম গাছ, এই আম গাছ, ওইটা পুরোনো আপনার, ওইটা। আচ্ছা আচ্ছা, চলো আবার গেট দিয়ে বেরিয়ে যাই। আর সামনে যে রোমাঞ্চকর যে জিনিসটা রয়েছে সেটাই হচ্ছে নীলকুঠি, জীবন্ত নীলকুঠি। জীবন্ত নীলকুঠি বললে না বেশি ভালো হয়, কারণ এটা সত্যিই জীবন্ত। তার ভেতরে সেই ইংরেজ আমলের ফ্যান, ইংরেজ আমলের ইলেকট্রনিক বিভিন্ন জিনিস, সেগুলো এখনও বিদ্যমান, সেগুলো এখনও চলছে। তো চলো, ওই দেখো সামনে এই পুরো বাগানের মাঝখানে, মানে চারিপাশে শুধু ফরেস্টের মাঝখানেই হচ্ছে এই নীলকুঠিটা। তো এই যে নীলকুঠির সাইডে পুরো চলে এসেছি, সেই ইংরেজ আমলের জীবন্ত নীলকুঠি। এর সামনে দেখো কত বড় একটা উন্মুক্ত খোলা মাঠ, এখানে সব ছাগল গরু এসব চড়ায়। সামনে আর একটা এই যে পুরনো ঘর আছে, সবগুলোই হচ্ছে পুরনো সেই আমলের ঘর, তবে এটা মনে হয় এখনও খোলেনি। সামনে দুজন ভাই আছে, এই ভাইদের সাথে একটু কথা বলবো, চলো। আচ্ছা, তো এই নীলকুঠিটা এখন বন্ধ রয়েছে, এটা খুলবে একটু পরে। দেখো ওইদিকে একটু রোদ ছিল বলে আমি এই ছায়ার দিকে চলে এলাম। তো আমি এখন ওয়েট করে রয়েছি। আমি 1 বছর মতন আগে একবার এসেছিলাম, যে কাকুর সাথে আমার কথা হয়েছিল, উনি আসবেন এবং উনি এই খুলবেন এই নীলকুঠিটা, খুলে ভেতরটা দেখবো, তার সাথে কথা বলবো, বিস্তারিত জানবো। চলো এখন একটু ওয়েট করি এখানে বসে। দাদু ভালো আছেন? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? এই নীলকুঠি সম্পর্কে আপনি যখন ছোট ছিলেন কি কি মনে আছে আপনি একটু বলুন তো। কিছু মনে নেই? যা, আপনি না জানলে কারা জানবে। এই নীলকুঠির প্রাঙ্গণে এত শান্তি, সামনে একটা বড় সেগুন গাছ, এই যে একটা কদম গাছ, আর এই ছায়া ঘেরা কড়িবর্গার যে চাল, সেই চালের নিচে দাঁড়িয়ে দারুণ শান্তি অনুভব করছি। আর এই কড়িবর্গার এই ছোট ছোট যে জায়গাগুলো রয়েছে, এই যে প্রতিটা পিলারের উপরে একটু, এই জায়গাগুলোতে এই পায়রা বাসা বেঁধেছে, দেখো প্রত্যেকটা, এই যে অনেকগুলো রয়েছে। ওর মাথায় একটা, এখানে একটা বাসা, ওখানে একটা বাসা, এরা সব এখানে রয়েছে। আর আমি এখন বসে বসে, এই যে এইখানে হচ্ছে এই যে বেঞ্চ, এই বেঞ্চে বসে ওয়েট করছি সেই কাকুর জন্যে। এই রামনগর এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এটা একটা অভাবনীয় টুরিস্টিক প্লেস হওয়া উচিত, সেটা এখনও হয়ে উঠতে পারিনি, সেটাই হচ্ছে বড় কষ্টের বিষয়। মানে দারুণ সুন্দর এরিয়া, তার সাথে একটা বিশাল ইতিহাস জড়িয়ে রয়েছে, এবং শুধু বিশাল ইতিহাস না, সেই ইতিহাসটা এখনও জীবন্ত, যে এর ভিতরে সেই 200 বছর আগেকার সেই ইংরেজ আমলের ফ্যান এখনও চলছে। এখানে এখনও যারা চাকরি করে, তারা চাকরি করে মানে বেতন পাচ্ছে। তাই এইসব বিষয়গুলোর জন্যই
আমি বলছি এই নীলকুঠিটা জীবন্ত। তো আমার মনে হচ্ছে সেই কাকু চলেই এসছেন, আমি দেখতে পাচ্ছি দূর থেকে। আচ্ছা এই দেখো কাকু চলে এসছেন, এই যে উনি চলে এসছেন, ওনার জন্যই ওয়েট করছিলাম এতক্ষণ। হ্যাঁ ভালো আছেন কাকু? কাকু চলে এসছেন, এবার উনি এই তালাটা খুলবেন। সবচাইতে বড় যে বিষয়টা, এই মুর্শিদাবাদ মানেই হচ্ছে পুরো ইতিহাস, আর ইতিহাসের এই শহরে একমাত্র এই জায়গাটায় রয়েছে জীবন্ত ইতিহাস। সব জায়গায় ইতিহাস ইতিহাসই হয়ে রয়েছে, কিন্তু এটা এখনো সেই পাস্ট থেকে এখনো প্রেজেন্ট। এই যে দেখো, এটা কাকু খুলে দিলেন। তো এই যে এবার দেখো আমরা নীলকুঠির মধ্যে প্রবেশ করব। এই যে চলো কাকু, এইটাকে কড়িবর্গার ছাদ বলবো তো? কড়িবর্গা বলে তো না কি বলে? হ্যাঁ, গরিবর্গা। কড়িবর্গা, হ্যাঁ। গরিবর্গা ব্রিটিশ পিরিয়ডে। ব্রিটিশ পিরিয়ডের। আচ্ছা ব্রিটিশ পিরিয়ডের সেই ফ্যান ট্যান এখন আছে তো? ফ্যান বেশিরভাগই নাই, এক একটা আছে এমনি, যদিও রানিং অবস্থায় নাই। আচ্ছা ফ্যান আছে, আছে। সবই ছিল, এখন সব আউট অফ অর্ডার হয়ে গেছে আর কি। আর তো থাকার কথাও নয়, হ্যাঁ ভালো থাকার কথাও নয়। কিন্তু এই যে 2024 সাল, তোমরা ভাবো সেই 200 বছর আগে এইসব ওদের ছিল, সেই সব জিনিসগুলো এখনো চলছে। এইটা একটা বড় বড় একটা মানে বিশাল বিষয়, বিশাল বিষয়। তো কাকুকে কিন্তু পেয়ে গেছি, ইতিহাসটা সুন্দর করে জানবো। আর চলো প্রতিটা বিষয় সুন্দর করে প্রথম থেকে একদম দেখায়। এই যে যে টেবিলগুলো দেখতে পাচ্ছ, এই কিন্তু সেই আমলেরই টেবিল। তোমরা আরও একটা জিনিস লক্ষ্য করবে, এই যে এত বড় একটা টেবিলের এইখান থেকে এই অবধি একটা কাঠ, তাহলে এটা কত চওড়া তোমরা ভাবো। মাঝখান থেকে কিন্তু এবং কত অযত্নের মধ্যে ভালো আছে। হ্যাঁ, কত অযত্নের মধ্যে এখনো ভালো রয়েছে, কত পুরনো এই নিদর্শনগুলো। তো জ্ঞান হয়েছে এই টেবিল দেখছি। আপনি সেই ছোট থেকেই দেখছেন না? হ্যাঁ, যেদিন জ্ঞান হয়েছে অফিস ধারে আসতাম, হ্যাঁ ছোটবেলায় খেলতে টেলতে দল বেঁধে, তখনও এই টেবিল দেখেছি। আজও আমি আমার চাকরি করে আমার রিটায়ার টাইমও হয়ে গেল এই টেবিলে। আচ্ছা আচ্ছা, কাকার বাবাও তো এখানে চাকরি করতেন তাই না? বাবা চাকরি করতেন। আচ্ছা, আর আপনি এখন চাকরি করছেন? আমি চাকরি করতাম, ইতিমধ্যে রিটায়ার করেছি, হ্যাঁ। এখনো রোলে আছি আর কি। আচ্ছা আচ্ছা, এর একটা অবদানে আপনি আছেন এখন। চলো তো কাকু, ভেতরে লাইট টাইট আছে তো? ভেতরে দেখি লাইটগুলো রানিং আছে কিনা। দেখো এই যে আলমিরা, এইদিকে এই যে সবগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই কিন্তু ব্রিটিশ আমলের নিদর্শন। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা, এই যে যে জানালার যে কাঠ, সবই ব্রিটিশরা তৈরি করে গেছিল। তো সেটা দেখতে আবার কিন্তু এলাম। ওহ, দারুণ লাগছে। এর ভেতরটা দেখো কি অন্ধকার। এই যে আচ্ছা, এর ভেতরে তোমাদের লাইট মেরে দেখাতে হবে, নইলে তোমরা কিছু দেখতে পারবে না। চলো, এর ভেতরে বাদুর উঠছে। আচ্ছা, এই লাইটগুলো জ্বালিয়ে দিই দেখি। আচ্ছা এই দেখো, আমি ফ্যান চালালাম, এই যে ফ্যানটা চলছে, এটাই কিন্তু ব্রিটিশ আমলের ফ্যান। এই দেখো, এই যে ব্রিটিশ আমলের ফ্যান, এর চালাও, এটা বন্ধ করে দিই। চলো এটা বন্ধ করে দিই। আচ্ছা এই দেখো, বন্ধ করে দিলাম। আচ্ছা লাইট মনে হয় জ্বলে, এই যে লাইটের সুইচ আছে এখানে। আচ্ছা কেটে গেছে, যাই হোক। এই যে তোমাদের এই ফ্যানটা দেখাতে এসছি, যেই ফ্যান এখন তো দেখাই যায় না, এটা স্লো হয়ে যাক, তোমরা দেখতে পারবে। একটা দারুণ বিষয়, এই একটা ফ্যানই আছে, ওই দিকেও ফ্যান ছিল, এর ভেতরেও আছে। আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা, এখন দেখো এই ফ্যানটা চালিয়ে দিয়েছেন, এটা অফ করবো এই করে। এর ভিতরে বাদুর। আচ্ছা এই যে নাকি? আচ্ছা না, আচ্ছা এই দেখো, আর এইটা হচ্ছে ফ্যানের নাকি কমানো বাড়ানোর? আচ্ছা দেখো, সেই ব্রিটিশ আমলের না এটাও? দেখো এটা কত বড়, এখন রেগুলেটর কত ছোট হয়ে গেছে, এটা কত বড় রেগুলেটর। এই দেখো স্পিড রেগুলেটর লেখা রয়েছে, কত মজবুত এখন। হ্যাঁ এই যে স্পিড রেগুলেটর, এখনও এইসব জিনিস রয়েছে। আমি এইগুলো দেখতেই মূলত এসছি। এই যে দেখো,
ভেতরে যদি আলো থাকতো কাকু দারুণ হতো। কিন্তু সত্যি দেখো এগুলো অযত্নে এইভাবে পড়ে রয়েছে। এই যে আর একটা ফ্যান, এই যে দেখো চলছে। এটা জিএম দের চেম্বার, এটা জিএম এর চেম্বার। জেনারেল এই কোম্পানির যিনি জিএম, জেনারেল ম্যানেজার, যখনই যে জিএম এসেছেন তার চেম্বার। এই পদ অলঙ্কৃত। আচ্ছা কাকু, ওই যে এখন যে জিএম এর বাংলোটা রয়েছে, এখন যিনি থাকেন উনি এখানে কি আসেন? হ্যাঁ হ্যাঁ আসেন। আসেন মানে থাকেন, মাঝে মাঝে দেশে যান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন আছেন। আর এখানে জিএম যিনি হয়ে আসছেন, বহু জিএম এসেছেন, খুব বিখ্যাত বিখ্যাত মানুষ এই আসনে কিন্তু বসেছে এখানে, খুব বিখ্যাত বিখ্যাত মানুষ। আচ্ছা একটু বলেন। ব্রিটিশ আমলটা তো আমি আর দেখিনি, হ্যাঁ সেখানেও বিখ্যাত বিখ্যাত মানুষ, তার মধ্যে একজন রয়েছেন এখানে ছবি, এই কোম্পানির প্রতিষ্ঠাতা বলতে পারেন, জেবি মিলভি। আচ্ছা, এই কোম্পানির প্রতিষ্ঠাতা? একদম প্রতিষ্ঠাতা। তার মানে ইনি ব্রিটিশ? একদম ব্রিটিশ, একদম ইনি ফাউন্ডার এই কোম্পানির ফাউন্ডার একদম। আচ্ছা, এই ভদ্রলোক ইনি হচ্ছেন আমাদের, এক্সপায়ার্ড হয়ে গেছেন, ইনি আমাদের খৈতান সাহেব। ইনি খৈতান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওনার নাম ছেলে এবং ইনার নাতি এখন দেখভাল করছেন। শ্রীকৃষ্ণ খৈতান? হ্যাঁ। আচ্ছা, ওনার ছেলে এবং নাতি এখন দেখভাল করছেন। তাদের দ্বারা এখন এই কোম্পানি পরিচালিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর কাকু এই বিষয়ে আর একটু কিছু বলেন, এই ঘরটার বিষয়। সবকিছু তো জানো। ঘরটার বিষয় ব্রিটিশ আমলে, আমরা ব্রিটিশ আমলের বিরুদ্ধে ঠিক আমার অবগত নয়। আমি যখন জ্ঞান হয়েছে তখন এসেছি কোম্পানির, যখন ফুল ফেজে একদম গোল্ডেন এজ, যখন কোম্পানির সুবর্ণ যুগ, তখন এই এরিয়ায় কোনো সাধারণ পাবলিক আসবে টাসবে এরকম কোনো অ্যালাউ ছিল না। কিন্তু আমরা যদিও বাবা চাকরি করতেন, সেই সোর্সে আসা যাওয়া আমাদের অবাধে ছিল। এখানে দেখেছি বড় 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 হাই র্যাঙ্কের এবং খুব হাইলি কোয়ালিফাইড জিএম টিএম এসেছেন। যেমন এমএন মজুমদার বলে একজন জিএম এসেছিলেন, যিনি তখনকার দিনে ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয়, আমি যেটুকু জানি 7 জন শিক্ষিতর মধ্যে একজন ছিলেন তিনি তখন। আচ্ছা আচ্ছা। এবং ফরেন কান্ট্রি থেকে ডিগ্রি প্রাপ্ত মানুষ। আর পরবর্তীকালেও দলবীর সিং বলে একজন এসেছিলেন, পাঞ্জাবি জিএম। তিনি আগে তো এই কোম্পানির অনেকেই বিশ্বকর্মা বলেই অভিহিত করতেন। বিশ্বকর্মা? হ্যাঁ, এই কোম্পানিকে একদম শস্য শ্যামলা করে তুলেছিলেন এই কোম্পানিকে। আচ্ছা আচ্ছা। তার খুব নাম আজও মুখে মুখে, মানে সিং সাহেব বললে তিনি খুবই পরিচিত। এই এলাকার এমন কোন পুরনো মানুষ সিং সাহেবকে চেনে না এমন লোক হতেই পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব বিখ্যাত মানুষ এবং খুব কর্মী, এবং কোম্পানির এইরকম বলা হতো, তাকে বিশ্বকর্মা বলা হতো। আচ্ছা। এই কোম্পানিকে একদম ফুলে শস্য শ্যামলা করে তুলেছিল ওই কোম্পানির আমাদের এই দলবীর সিং। দলবীর সিং, আচ্ছা। একজন। তো এই ঘরটা সম্পর্কে আমরা জিএম সম্পর্কে যেটুকু জানলাম, বাইরে গিয়ে আরো জানবো। চলো ঘরটা আর একটু দেখে নি। এই দেখো, এটা হচ্ছে, এটা মানে টাকা পয়সা রাখা হতো। জিএমের চেম্বার এটা। আচ্ছা আচ্ছা। বসতেন এই ভগ্নদশা। হ্যাঁ, এই মানে এই টেবিলটাই কি কাজ করে? এই টেবিলটা কি কাজ করতেন কোম্পানিটাকে? আচ্ছা আচ্ছা। এখানে কাগজপত্র, ফাইল, জিএমের চেম্বার আর কি, সোজা কথা। মানে আমি বলছি এখানে ফাইল টাইল এইসব ব্যাপারটা ফাইল টাইল থাকতো। আলমারি রয়েছে সাইডে, গোদরেজ আলমারি রয়েছে। এইটাও কি ওই আমলের? হ্যাঁ। আচ্ছা, দেখো এই আলমারিটাও ওই আমলের। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো লকটা ভেঙে গেছে, এখানকার লক ভেঙে গেছে। হ্যাঁ, তার টোটাল এখানে কাগজপত্র রাখতেন। পরপর যিনি এসেছেন তার প্রয়োজনীয় কাগজপত্র এখানে রাখতেন। এবং টেবিলটা একটা নতুনত্ব দেখুন, কত সুন্দর ফিনিশিংটা দেখুন, যে আজকে কোনো অফিস আদালতে গিয়ে পাবেন না। কতগুলো ড্রয়ার দেখুন, সিস্টেমগুলা কি বিউটিফুল দেখুন। আচ্ছা, এর ভিতরে একটা পেপার দেখলাম। এই পেপারটা কোন সালের দেখি তো, সেটাও ঠিক কবে রাখা, এটা দেখেই নি। এটা উপরে থাকে না? তাই একটু থাকে। দেখি, টেলিগ্রাফ 2010 সালের। আচ্ছা, এটা 2010 সালের পেপার এখানে দেখতে পাচ্ছি। চলো। আর এইটা হচ্ছে কিন্তু এইটা বাজিয়ে যে বাইরে থেকে ডাকা হতো, সেই বিষয়টা। এটা তার যাকে প্রয়োজন হতো তিনি ডাকতেন, এবং তার স্পেশালি দুটো পিয়ন গার্ড এগুলো থাকতোই বাইরে। আচ্ছা আচ্ছা। দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা, চলো কাকু বাইরের দিকে চলুন। তো আর একবার এই বিষয়টা দেখিয়ে দিই। দেখো, স্পিড রেগুলেটর, সেই পুরনো আমলের, সেই ব্রিটিশ আমলের। এই যে ফ্যানটা, এই যে
চলো এই দেখো, এই যে আবার দেখাচ্ছি তোমাদেরকে, এই যে সেই ব্রিটিশ আমলের ফ্যান। এই পুরনো নিদর্শনগুলো দেখতেই কিন্তু আবার আমি এখানে এসেছি। হ্যাঁ চলো এই ঘরটাও দেখে আসি। পুরো ভগ্ন দশা, ভেঙে গেছে উপরে, যখন তখন ভেঙে পড়তে পারে। এখানে থাকাটাও না সুরক্ষিত না। কিন্তু তোমরা ভাবো এই অবস্থাতেও এই অফিসটা এখনও কার্যরত। এই অফিসের ভেতরে এই যে অফিসাররা এখনও আছেন, ওনারা এখনও নিয়মিতভাবে আসেন এবং এই অফিসটা এবং এর আশপাশ দিয়ে যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো আপনাদের না, সেই বিষয়টা ওনারা মেনটেন করেন। এইটা কিন্তু একটা দারুণ বিষয় যে মুর্শিদাবাদের এই ইতিহাসটা এখনও জীবন্ত, নীলকুঠির ইতিহাসটা। অবশ্যই। হ্যাঁ আসুন। হ্যাঁ এখানে কোম্পানির পেছনেই দেখছেন কোম্পানির একটি বাগান। হ্যাঁ এই কোম্পানির আন্ডারেই বাগান কিন্তু। আচ্ছা আচ্ছা। জানলার বাইরে ভেতর দিয়ে দেখুন, ওখান থেকে দেখুন হুম। সমস্ত এই যে বাগান, লিচু বাগান আচ্ছা আচ্ছা। এটা কোম্পানিরই কিন্তু। এইগুলো সবই কোম্পানি। কোম্পানির। চলেন কাকু বাইরে গিয়ে দেখাবেন। এখানে দু চোখ যেদিকে যাচ্ছে কোম্পানির। সবই কোম্পানি না? আচ্ছা, এর ভেতরে আমি একটা লকার দেখেছিলাম, সেটা নেই না? হ্যাঁ আছে? হ্যাঁ একদম সেই বিশাল পুরনো লকার। আছে। এই যে ও আচ্ছা, এই যে আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই যে। আচ্ছা, এই লকারটা যাবে বা কোথায়, এত বড় একটা জিনিস। এই দেখো, দেখুন মেড ইন মনে হয়। এই লকারটা দেখো, মেড ইন জাপান না কি আমি যেন দেখেছিলাম। ফায়ার অ্যান্ড থেফট রেসিস্টিং, ক্যালকাটা। মেড ইন যেন কোথায় লেখা ছিল, এটা ক্যালকাটা লেখা। দেখো এই যে হচ্ছে এই অফিসের লকারটা, এর ভেতরেই গুরুত্বপূর্ণ বিষয়, টাকা পয়সা সব কিছু রাখা হতো। চলেন কাকু এবার। আর এইগুলো কিন্তু সেই পুরনো আমলের, সেই ব্রিটিশ আমলেরই চেয়ার। এটা ক্যাশের বাবুরা বসতেন। এটা ক্যাশ সেকশন ছিল। আচ্ছা আচ্ছা। দেখো ক্যাশ সেকশন বলে এর ভেতরে সহজে আসা যাবে না, এইটা করা ছিল। ওর ভেতরে অফিসাররা বসতেন। তো এবার আমরা বাইরে গিয়ে এই নীলকুঠি সম্পর্কে বিস্তারিত জানবো এই কাকুর কাছ থেকে। অফিসের টোটাল বিল্ডিংটা তুলে নেন। এইটা হচ্ছে অফিসের টোটাল বিল্ডিং, এই যে ওখান থেকে শুরু আর ওই দূরে শেষ। টোটাল অফিস, এটা পুরো অফিস, এগ্রিকালচার সেকশন, টোটাল মেন অফিস একদম। আচ্ছা, রামনগর কোম্পানির মেন অফিস, মানে প্রাণকেন্দ্র বলা যায়। প্রাণকেন্দ্র, মানে এই কোম্পানির প্রাণকেন্দ্র। এখানে সমস্ত মিসলেনিয়াস এভরিথিং কাজ এইখানেই মেনটেন হতো। দেখো এবার এইটা একটু আমাদের দর্শকদের জানাতে হবে যে এইটা কোন কোম্পানি ছিল, কত সালে, তারপরে কেরিয়া থেকে এটা প্রথম খৈতানে আসলো। 1937 সালে ব্রিটিশ কোম্পানি এর চিন্তা ভাবনা করেছিলেন, যেখানে যে চিনির দাম, গুড়ের দাম সেই সময় বাজারে ভালো চড়া দামে বিক্রি হচ্ছিল বিভিন্ন প্রভিন্সে এবং আমাদেরও বিভিন্ন স্টেটে। তা সেই কথা ভেবে ব্রিটিশ একটা পরিকল্পনা করলো যে এই ভাগীরথীর তীরে এখানে যা প্রচুর চাষিদের ল্যান্ড আছে, নিয়ে যদি একটি আখ চাষের ওপর, অর্থাৎ সুগার কেন যেটা বলা হয়, সুগার কেনের ওপর একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, তাহলে খুব লাভজনক হতে পারে। ব্রিটিশদের ব্রেন সেই কথা ভেবে ওরা 1937-এ এই কোম্পানির প্রতিষ্ঠা করলেন। তখন নাম ছিল দি অ্যান্ডারসন অ্যান্ড রাইট কোম্পানি। দ্য অ্যান্ডারসন অ্যান্ড রাইট কোম্পানি পিওরলি ব্রিটিশ ফার্ম ছিল তখন। পরবর্তীকালে আমাদের তখন তো ভারত আন্ডার ব্রিটিশ রুল, তখন তো ব্রিটিশদের অধীনেই ছিলাম আমরা। তা সেই সময় তাদেরই আধিপত্য, তাদেরই অফিসার বিভিন্ন ছিল, এখানে কর্মচারী অনেকেই ছিলেন। পরবর্তীকালে 1947-এর পর, ভারত স্বাধীন হওয়ার পর, ওনারা যখন দেশে ফিরে গেলেন, তখন আমাদের কলকাতার একটি মারোয়ারি গোষ্ঠী কেডিয়া বলে একটি গোষ্ঠীকে কোম্পানি হ্যান্ড ওভার করে গেলেন। আচ্ছা, তাদের হাত ধরে এই কোম্পানির নতুন করে সুগার মিলের আবার জন্ম হলো। প্রথমেই হয়তো সুগার মিল ছিল না, তারা প্রথম দিকে এসে কিছু নীলকুঠি মানে নীল চাষ, সেই জন্যই এই জায়গাটার নাম ওখান থেকেই টার্মে এসেছে রামনগর কুঠিপাড়া। কুঠিপাড়া নীলকুঠি থেকেই এখানেই প্রথমটা ওরা নীলকুঠি, নীলের ওপর চাষটাই তো বেশি করতো। তার পরবর্তীকালে প্রথম দিকে ওরা গুড় করতো, মানে র সুগারটা করতো। পরবর্তীকালে আস্তে আস্তে প্রযুক্তির বিদ্যার হাত ধরে, প্রযুক্তিবিদ্যার উন্নতি হওয়াতে
তারা রিফাইন্ড সুগার করলেন কেডিআর সাহেব, এবং এই প্রতিষ্ঠান তখন একটা সুবর্ণ যুগ এসেছিল আমাদের কেডিআর আমলে, এবং কেডিআর আমলে এখানকার কর্মচারীরা মানে চরম সুখে থাকতেন, খুব পিসফুলি তারা থাকতেন, এবং অনেক রকম বিভিন্ন ধরনের এই কর্মচারীরা ফ্যাসিলিটি পেতেন, যেটা মাইনে কিছু তুলনামূলক কম হলেও সেটা তাদের কোনো অসুবিধার কারণ থাকতো না। খুবই সুখের মানে সুখী মানে পিসফুলি বলা যায়, পিসফুলি কর্মচারীরা বসবাস করতেন। আর বিভিন্ন আপনার পরিষেবা কিন্তু কর্মচারীদের সুখের তাগিদে এই কেডিয়া গ্রুপ তাদেরকে কিন্তু কোম্পানির কর্মচারীদের প্রদান করতেন, যেটা কর্মচারীরা সবসময় খুব হ্যাপিলি থাকতেন তারা। তার পরবর্তীকালে এই খৈতান এই আমাদের কেডিআর সাহেব দীর্ঘদিন সুন্দর তার পরিচালনা, সুন্দর তার পরিষেবা, প্রত্যেকটি কর্মচারী খুব হ্যাপি ছিলেন। কিন্তু কোনো একটি কারণে মিসম্যানেজমেন্ট হোক কি রাজনৈতিক কোনো গেরাকলে হোক, ওই কোম্পানিটা আস্তে আস্তে আপনার একটু পেনিলেস হতে লাগলো। আস্তে আস্তে কোম্পানিটা একটু কমজোরি হয়ে এই 1987-88 কোম্পানিটা একটু লকআউটের মুখে পড়ে গেল। অ্যাকচুয়ালি লকআউট হলো না, কিন্তু লকআউটেরই মতো লকআউটেরই নামান্তর হয়ে গেল। কোম্পানির স্যালারি কর্মচারীরা ইরেগুলার হতে লাগলো, মাইনে ঠিক মতো পেত না। কিন্তু কোম্পানিটা টোটালি বন্ধ হয়ে গেল তা নয়, অফিসিয়ালি লকআউট হলো না, কিন্তু পরিষেবাগুলো বেশিরভাগই বন্ধ হয়ে গেল। তিনি কিন্তু তার ব্যবসাটাকে গুটিয়ে নিলেন। তিনি কিন্তু এই ব্যাপারে আর কোনো আগ্রহ দেখালেন না যে কোম্পানিটাকে নতুন করে পুনর্জীবিত করা যায়। তা তিনি তো তারপরে হাল ছেড়ে দিলেন। উনি বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে, বিভিন্ন নেগোসিয়েশনের মধ্যে দিয়ে আমাদের এখানে কিছু ইউনিয়ন নেতারা আমাদের সরকারের মাধ্যমে ত্রিপাক্ষিক বৈঠক করে তারা খৈতান গ্রুপকে নিয়ে এলেন। এই শুরু হলো 1989-এ তিনি এলেন। এই স্টার্ট হলো নতুন করে খৈতান ইন্ডিয়া লিমিটেড। আর যখন কেডিয়া করলো, আগে তো বললাম যে ব্রিটিশ ফার্ম দি অ্যান্ডারসন রাইট কোম্পানি ছিল, পরবর্তীকালে খৈতান সাহেব কেডিয়া যে কোম্পানিটা হাত ধরে হ্যান্ড ওভার করলেন ওকে ব্রিটিশরা, উনি নাম দিলেন দি রামনগর কেন অ্যান্ড সুগার কোম্পানি। এটা চললো 1989 পর্যন্ত। তারপরে খৈতান গোষ্ঠী এলেন, ইনারা নাম দিলেন প্রথম দিকে অ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেড। পরবর্তীকালে আবার নামান্তর হলো, অন্য নাম চেঞ্জ হলো খৈতান ইন্ডিয়া লিমিটেড, যা আজও খৈতান ইন্ডিয়া লিমিটেড নামেই পরিচিত রয়েছে। এখন এইভাবে চলছে। পরবর্তীকালে এটাও ঘটলো, খৈতান সাহেবের হাত ধরেও এই কোম্পানি সুন্দর পুনর্জীবিত হলো এবং চলতে লাগলো। তিনিও সব ফ্যাসিলিটি আগের মালিকেরই মতোই মেনটেন করতেন কর্মচারীদের। কিন্তু পরবর্তীকালে তিনিও আস্তে আস্তে বিভিন্ন প্রবলেম, অর্থনৈতিক মিসম্যানেজমেন্ট, কিছু রাজনৈতিক চাপায় উতরায়ের মধ্যে দিয়ে ইনিও আস্তে আস্তে অনেকটাই লুজার হয়ে গেলেন, হাল ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু আজও এই কোম্পানি কিন্তু লক আউট হয়নি, আজও এসে আমরা অফিসে বসছি, ডিউটি করছি, আবার পয়সাও কখনো পাই না তা নয়, কিন্তু অনিয়মিত সেইটা সেই আগের মতো কোনো পরিষেবায় আর কিন্তু রানিং নাই কোম্পানি। এখন কর্মচারীরা বিভিন্ন জায়গায় কেউ আছে রোলে, আমাদের কোম্পানির যারা কর্মচারী তারা বিভিন্ন কাজে পেটের তাগিদে বিভিন্ন পেশায় আবার যুক্ত হয়ে গেছে, যার যেখানে দক্ষতা আছে আর কি, এরকমও হয়েছে। আমরা তো এখনো পুনর্জীবিত রাখার চেষ্টা করছি। খৈতান সাহেবও খুব পুনর্জীবিত করার জন্য তিনি নিজে তো করছেনই, আবার না পারাতেও যদি নিজের প্রবলেম হয় তিনি বিভিন্ন সংস্থার বিভিন্ন কোম্পানির অন্যান্য গ্রুপদের এনে তিনি কিন্তু এই কোম্পানিকে পুনর্জীবিত করার চেষ্টা করছেন। এটা আজও চলছে। এখন সিলেকশন হয়ে গেলে, ঠিক হয়ে গেলে, পছন্দ হয়ে গেলে, এগ্রিমেন্ট হয়ে গেলে আবার নতুন করে শুরু হবে, নতুন কর্মচারীরা আবার হয়তো সুখের মুখ দেখতেও পারে। চেষ্টা চলছে। আপনার বাবারা কোন আমলে চাকরি করতেন, সেটা কি কেডিয়া আমলে? হ্যাঁ, একদম পিওরলি কেডিয়ার আমলে। হ্যাঁ, পরে খৈতানের আমলে রিটায়ার করলেন। যে সুবর্ণ যুগটা ছিল একদম, হ্যাঁ আমরা সেটা দেখেছি। সেই গল্পটা এবার একটু শুনবো, যে কেডিয়া আমলে এই কাকুর বাবারা যে সুবর্ণ যুগ ফেস করেছিলেন, সেই সুবর্ণ যুগটা কিরকম ছিল? সুবর্ণ যুগ আমি তো একটু আগে একটু বললাম, এই কেডিয়া
তার সর্বদাই তিনি সদা মানে সজাগ কি কি থাকতেন। ফ্যাসিলিটি পেতেন? তিনি সদা সজাগ থাকতেন যে আমার কর্মচারীরা কি করে সুখে থাকবে, তারা হ্যাপিলি থাকবে, পিসফুলি থাকবে। মানে এটা কি কি কিন্তু- সুযোগ সুবিধা ছিল? হ্যাঁ, আমরা স্কুল লাইফে দেখেছি। মানে বাবাদের, মানে অর্থাৎ আমার বাবা বা সেই সমসাময়িক যারা কর্মচারী ছিলেন, তাদের কোনো প্রবলেম ছিল বলে মনে হয় না। আর আমার মনে হয় বাবার কাছে যে গল্প শুনেছি আমি, সেই পিরিয়ডটা তো আমি ঠিক দেখিনি, তাতে যে গল্প শুনে আমার অনুভব হয়েছে যে আজও মনে হয় ভারতবর্ষে অনেক কোম্পানির সেই ফ্যাসিলিটিগুলো নাই। আচ্ছা। একটা লিডিং কোম্পানির মধ্যেই ছিলেন কিন্তু এই কোম্পানিটা। আচ্ছা, আচ্ছা। অপূর্ব তার সুযোগ সুবিধা কর্মচারীদের, শুধু নয় কর্মচারীদের যারা স্ত্রী অর্থাৎ আমাদের মা বোনেরা মাসিদের, তাদেরও কি করে সুখে রাখা যায় সে ব্যবস্থাও ছিল। আচ্ছা, আচ্ছা। এখানে বড় বড় ডেয়ারি ছিল। ডেয়ারি ছিল? হ্যাঁ, ডেয়ারি ছিল, প্রচুর গরু ছিল। আচ্ছা। যেগুলা খুব দামি প্রজাতির গরু ছিল আচ্ছা। এবং প্রচুর দুধ দিত। সেই আচ্ছা, আচ্ছা। দুধ সমস্ত কর্মচারীর মধ্যে প্রদান করা হতো। কর্মচারীর স্ত্রী মাদেরকে দেওয়া হতো। কোনো কর্মচারীর স্ত্রী গর্ভবতী হলে সেই সময় ছানা, দুধ, ঘি তিনি আচ্ছা, ফ্রি আচ্ছা, দিতেন, ফ্রি দিতেন। যাতে আমার কর্মচারীর সন্তান খুব হেলদি হতে পারে। আচ্ছা, আচ্ছা। এর জন্য এরকমও ছিল। আর এখানে যে জলের ব্যবস্থাটা? জলের ব্যবস্থা একবারে সমস্ত A to Z, যা আজ জলের ব্যবস্থা হয়েছে, অনেক জায়গায় সুন্দর ব্যবস্থা হয়েছে। হ্যাঁ। আজ থেকে আমি 40 বছর আগেও বা 50-60 বছর আগেও আমাদের বাড়িতে সর্বদাই কোম্পানির জল ছিল, কোনো রকম কোনো প্রবলেম নাই। কোম্পানির সবসময় ইলেকট্রিসিটি, Electricity? একদম ইলেকট্রিসিটি। আচ্ছা। আজকে বেলডাঙ্গা ব্লক 2 তখন আমার মনে হয় না কোথাও ইলেকট্রিসিটি ছিল। আমরা কিন্তু ওই ওই বর্ণমালা বলুন, ABCD আমি ইলেকট্রিক লাইনে পড়েছি। বাহ, দারুণ। অবাক হয়ে যাবেন। হ্যাঁ। আমি বৃত্তি পরীক্ষা দিয়ে এসেছি কোম্পানির গাড়িতে করে, আচ্ছা, যা আচ্ছা। ভাবাই যায় না। হ্যাঁ। মানে কোম্পানির সমস্ত কোম্পানির কর্মচারীরা বাজার করবে, তার জন্য স্পেশাল গাড়ি। আচ্ছা, সপ্তাহে আচ্ছা। কর্মচারীরা বাজার করবে, আচ্ছা। এর জন্য গাড়ি। এবং সমস্ত কর্মচারী যা অসুখ বিসুখ হবে তার জন্যে দুপারে মিলে, একটা সাইড আছে মিল, সুগার মিলে, প্লাস এপারে দুটো দাতব্য চিকিৎসালয়, আচ্ছা, যা আচ্ছা, সমস্ত আচ্ছা। কর্মচারী তাদের বিভিন্ন সুবিধায় রোগবালাই হলে তারা যেন এই পরিষেবা পায়, যেটা আচ্ছা। টোটালি ফ্রি অফ কস্ট। আচ্ছা। এবং দুজন পাশ করা ডাক্তার তখনকার দিনে, দুপারে দুটি ডাক্তার বসাও। দুপার মানে হচ্ছে আমি যে নদী পার করে এলাম ওই পারে ডাক্তার এবং মিল সাইডে, এবং সুগার মিলটা হ্যাঁ, আমি ওই সাইডে গিয়েও তোমাদের দেখাবো, মিলটা দেখাবো। সুগার মিল সাইড, সুগার মিল সাইড। এই সুগার মিলে প্লাস এখানে দুটো দাতব্য চিকিৎসালয় ছিল কোম্পানির। আচ্ছা, আচ্ছা। যা কোম্পানির কর্মচারীদের অসুখ বিসুখ হলে, আপদ বিপদ হলে পরিষেবা পায় এবং ফ্রি অফ কস্ট একদম। এবার কাকু এই জায়গাটা ঘুরে দেখবো যে কি কি আছে। হ্যাঁ, তো আমরা কিন্তু অনেক কিছু জানলাম কাকুর কাছ থেকে, কি কি সেই সময় সুযোগ সুবিধা পেতেন, এবং এটা যে এখনো জীবন্ত, উনি সেখানে চাকরি করেন, ভেতরে আরেকজন অফিসার আছেন। তো এটা কিন্তু একটা দারুণ বিষয়। এই দেখো সেই স্ট্রাকচার। এখানে উপরের ঘরটিতে বাইরে থেকে যদি কেউ কোনো রকম সুযোগ সুবিধা নেয়, বিপদ ঘটায়, হ্যাঁ, হ্যাঁ। তার জন্য স্পেশালি হোল নাইট রাতে গার্ড থাকতেন ওই উপরে? হ্যাঁ। আচ্ছা, স্পেশালি দেখো। যদি কেউ কোনো বিপদ করে, কি কোম্পানির প্রতি ক্ষতিগ্রস্ত করতে চাই কোম্পানিকে, তার জন্য সদা সতর্ক দুটি গার্ড ওখানে, গার্ড এই যে উপরে থাকতো, কিন্তু দুটো দেখো। গার্ড পাহারা থাকতো। এবং তাদের অ্যালার্ম করার জন্য দেখে যান যে প্রত্যেক কর্মচারী এবং আমাদের এলাকার মানুষ একটি, এই দেখুন এইখানে একটি, আমরা আচ্ছা, আচ্ছা। এই যে উপরে ছোট করে বাংলায় বাবা কাকার কাছে শুনেছি ডাকাত ঘন্টা বলা হতো। ডাকাত ঘন্টা? হ্যাঁ, মানে আচ্ছা, ওইখানে ঘন্টা ছিল? পিওরলি কাঁসার একদম একটি বড়, সেটা সাধারণ মানুষের তুলতে মুনিশ লাগতো আর কি। আচ্ছা, আচ্ছা। লেবার লাগবে তুলতে, কিন্তু এতটা ওয়েট। হ্যাঁ, সেই ঘন্টা বাঁধা ছিল ওখানে? থেকে দড়ি নিচে ঝুলতো। আচ্ছা, আচ্ছা। যদি কোনো বিপদের সংকেত কিছু বোঝা যেত, হ্যাঁ, তো আমাদের তো গার্ড ছিল। হ্যাঁ। কি কোম্পানির এখানেও প্রচুর সিকিউরিটি গার্ড ছিল। আচ্ছা, তারা হ্যাঁ। কিন্তু ওই দড়িটি টেনে সমস্ত এলাকার মানুষকে বুঝিয়ে দিত যে এলাকায় কিন্তু বিপদ হয়েছে। তার মানে ওই ঘন্টার সাউন্ডটা ঘটেও ছিল। ঘন্টার সাউন্ড অনেক দূরে যেত। আমাদের কোম্পানির কোয়ার্টারেই একবার ডাকাত দ্বারা অ্যাটাক হয়েছিল দুটি বাড়িতে। আচ্ছা, তা আচ্ছা। কিন্তু এই ঘন্টার দ্বারাই কিন্তু রক্ষা পেয়েছিল। ও, এই ঘন্টাটি বেজে, এই জন্য সমস্ত ডাকাত গ্রামে- ঘন্টা নাম। হ্যাঁ, ঘন্টাটা বাজানো হয়েছিল এমন টাইমলি যে ডাকাতরা কিন্তু সুযোগ পায়নি ক্ষতি করতে। দুটো আচ্ছা। কোয়ার্টারকে অ্যাটাক করেছিল কিন্তু আচ্ছা, তখন আচ্ছা। এখানে তাদের আত্মীয় স্বজন লোকজন কেউ এসেছিলেন, যাদের কাছে অনেক অর্নামেন্টস ছিল, ভেবেছিল হয়তো অ্যাটাক করে, তারা কিন্তু সাকসেসফুল হতে পারেননি এই আচ্ছা। ঘন্টাটির জন্য। এই ঘন্টার জন্য না? টাইমলি বাজানো আচ্ছা, ঘন্টা হয়েছিল। এখন তো আর নেই না? ঘন্টা না, এখন আর এখন নেই। এই পরিষেবা নাই।
আচ্ছা আচ্ছা, চলুন কাকু। যারা চাকরি করতেন হ্যাঁ, তাদেরই বিভিন্ন স্টাফ কোয়ার্টার। স্টাফ কোয়ার্টার হ্যাঁ, এগুলো। স্টাফ কোয়ার্টার স্টার্ট হলো। আচ্ছা, ওইগুলো কি কাকু ওই যে পেছনে ওই যে স্টাফ কোয়ার্টার? পড়ছেন স্টাফ কোয়ার্টার। হ্যাঁ, অফিসের না, এই ওইখানে শেষ হচ্ছে অফিস পড়ছেন। ও আচ্ছা আচ্ছা, অফিস পোর্শন না? কর্নারটা কোয়ার্টার, পাঁচিরটা থেকে দেখুন। ও, প্রাচীর থেকে, হ্যাঁ। পাঁচিল থেকে কোয়ার্টার পাঁচির শুরু। থেকে এখানকার যারা কর্মচারী এখানে চাকরি করতেন, হ্যাঁ, তার তো বিভিন্ন প্রভিন্সের ছিল, বিভিন্ন ডিস্ট্রিক্টের ছিল। আচ্ছা। তাদের সবাই তো লোকাল নয়। না, এবার এখানে দূর থেকে যারা আসবে দূর এখানে থেকে আসতেন, কেউ ইউপির, কেউ এমপির, কেউ আচ্ছা। দিল্লির, এই কেউ দূর- কানপুরের, এত দূর দূর থেকে? হ্যাঁ, বিভিন্ন র্যাঙ্কের- রাজ্যে? হ্যাঁ, বিভিন্ন রাজ্যের, বিভিন্ন জেলার, বিভিন্ন র্যাঙ্কের হ্যাঁ, অফিসার। বিভিন্ন র্যাঙ্কের, বিভিন্ন জেলার। আচ্ছা। তারা এই কোম্পানির এখানে থাকার জন্য তাদের তো আসা যাওয়া করা সম্ভব নয়। না। আমরা যারা লোকাল তাদের জন্য আমাদের কোয়ার্টার রয়েছে। হয়তো আমার বাবার কোয়ার্টার ছিল, বাবাও যেমন, আমরা অ্যাকচুয়ালি প্রপারলি, আমি যেমন আমার বাবার বাড়ি ছিল, আদি বাড়ি, অরিজিনাল হোম আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে। আচ্ছা। তা বাবা তো তারপরে এখানেই সেটেল আপ হয়েছে। অ্যাকচুয়ালি বাবা যেমন বর্ধমান ডিস্ট্রিক্টের লোক, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে ছিল, এবং বিভিন্ন জেলার সংস্কৃতি, কালচার এক জায়গায় হয়েছিল। মিলেমিশে এই জায়গাটা একটি অপূর্ব কালচারাল জায়গা হয়েছিল। এটা তো হবে, হ্যাঁ। কারণ এত শিক্ষিত ভদ্রলোক হ্যাঁ, এক জায়গায় রয়েছে, হ্যাঁ, educated। সেই জায়গাটায় কি সুন্দর হয়ে উঠবে। আজকে দেখুন সেই কোম্পানির কোয়ার্টারে কি ভগ্ন। আচ্ছা, এই যে হচ্ছে কোয়ার্টারের জায়গা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাঁচিল, এখানে হচ্ছে কোয়ার্টার ছিল, সেটা পুরো ভেঙে গেছে। হ্যাঁ, আজ আর কেউ থাকে না। এটাই হয়তো কোয়ার্টারে, এটা হচ্ছে বাথরুম ছিল হয়তো সেই সময়, আমার মনে হ্যাঁ, হচ্ছে ঠিক ঠিক। এটা বাথরুমের একটা জায়গা। হ্যাঁ। এটা এখানে জল রাখতো। আর এইটা হচ্ছে সেই চিকিৎসালয় নাকি হ্যাঁ, এটা? দাতব্য চিকিৎসালয়। এই দেখো, দাতব্য চিকিৎসালয়। এইটা এই হচ্ছে এলাকার চিকিৎসালয়। total কর্মচারীরা, এমনকি পাবলিকও ফ্যাসিলিটি পেত। কি অসাধারণ জিনিস দেখতে পাচ্ছি, দেখো সেই পুরনো আমলের সেই স্মৃতি এখনো রয়েছে। এই কোম্পানির যে চিকিৎসালয় সেটা এইটা। আর এইটা কি ছিল? এগুলো সব কোয়ার্টারই। এই সব জায়গা দিয়েই কোয়ার্টার ছিল। বিভিন্ন র্যাঙ্কের লোক যে যেমন অধিকারী, হ্যাঁ। সেরকম কোয়ার্টার পেতেন। কোয়ার্টার আরো পেতেন। আছে। এইটা কি ছিল দেখো, এইটা এটাও কোয়ার্টার, ও, এটাও কোয়ার্টার। এটাও কোয়ার্টার। আচ্ছা। এবং এই এরিয়ার সমস্ত কোম্পানি, যেদিকে আপনার চোখ যাচ্ছে, হ্যাঁ, দেখো ঘুরে ঘুরে তোমাদের ইতিহাস দেখাচ্ছি। সব ভগ্ন দশা। সত্যি তো ভাইরাল হওয়া উচিত, সত্যি একটা গুরুত্বপূর্ণ। ভীষণ গুরুত্বপূর্ণ স্থান, হ্যাঁ, ভাবলে- কারণ প্রচুর জায়গা আপনি- আছে যে আপনি জায়গায়। ভেবেছেন, অন্যরা কেউ কিন্তু এমন কেউ করেও নি। আর আমি ভাবছি বলেই আমি এই যে 3বার আসছি, এতটা এইবার গুরুত্বপূর্ণ এই জায়গা। বিল্ডিংটা দেখাতে দেখাতে ওইদিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ। যদিও আজ জঙ্গলে পরিপূর্ণ, হ্যাঁ। আজকে জঙ্গলে পরিপূর্ণ, এই সেই স্মৃতি। এটা প্রকৃত পরবর্তীকালে আমাদের কোনো অ্যাকাউন্টস অফিসার কি অন্য কর্মচারীরা থেকেছেন, কিন্তু এর ইতিহাসে এইটাই প্রকৃত আমরা লোক মুখে, বাবার মুখে, বিভিন্ন পুরনো প্রবীণ লোকের কাছ থেকে শুনেছি। এইখানেই কিন্তু নীল চাষ হতো। নীল চাষ হতো, হ্যাঁ। এবং নীল চাষের যে নীল এনে এখানে জমায়েত করতে হ্যাঁ, হয়। হ্যাঁ, সেই এরিয়াটা দেখাচ্ছি। তারপরে যে ওটা ধুয়ে দিতে হয়, ধুতে হ্যাঁ, হয় হ্যাঁ। নীলটা। চলো, ইতিহাসের এতটা গুরুত্বপূর্ণ স্থান অনেক জায়গায় থাকলেও এটা জীবন্ত একদম। এই যে দেখছেন, চলুন ওইদিকে চলুন, এইদিকে আসুন। এই যে দেখছেন টোটাল এরিয়াটা, টোটাল এরিয়াটা এখানে দেখো। আমি শুনেছি, জ্ঞান হয়ে থাকি। হ্যাঁ। আমার প্রবীণ এখানকার গার্জেনদের, আমার বাবার কাছ থেকে, তিনিও এসে এখানে শুনেছিলেন, তিনিও হয়তো দেখেননি, কিন্তু এই লোক মুখে শুনতে শুনতে, কিন্তু আমরা কারেক্ট স্ট্রাকচার তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্ট্রাকচার দেখা যাচ্ছে, সুতরাং মিথ্যে নয়। মিথ্যে নয়। আমি বারবার শুনেছি যে এখানে কি করা হতো, বাবার কাছে শুনেছি, প্রবীণ আমাদের যারা এখানে ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। এইখানে নীল গাছ কেটে এনে, যার আচ্ছা। এখন পাটকে যেভাবে পচানো হয়, পচানো হয়। পুকুরে ডোবাতে পচানো হয়, হ্যাঁ, হ্যাঁ। তারপর কালেকশন হয় তন্তুটা পাটে, এখানেও তাই ওই নীল গাছ টোটাল জাগ দিয়ে রাখা হতো। এখানে জাগ দিয়ে রাখা হতো, হ্যাঁ। জাগ দেওয়ার জায়গা। হ্যাঁ, জাগ দিয়ে রাখা হতো। এবং এটাও আমরা পরবর্তীকালে আমাদের যে রেকর্ডিং রুম টুম ছিল, আজ নষ্ট হয়ে গেছে, রেকর্ডিং রুমে তখনকার দিনের নীল তৈরি অনেক প্যাকেটে নীল পাওয়া গিয়েছে। আচ্ছা, এটাও পেয়েছি আমরা। আচ্ছা, এই আচ্ছা। কোম্পানিতে নীল তৈরি হতো, এবং এখানে এটা নীলকুঠি, আর সেইখান থেকেই এসেছে রামনগর কুঠিপাড়া, কুঠিপাড়া। কুঠিপাড়া। হ্যাঁ,
তো কুঠিপাড়া নামটা কি জন্যে সেটা কিন্তু কাকু দুইবার বললেন, যে নীল চাষ হতো এখানে, নীল পচাতো, নীলকুঠি থেকেই কুঠিপাড়া, হ্যাঁ, রামনগর অবশ্যই, কুঠিপাড়া। অবশ্যই। যে এটা শুধু খৈতান কোম্পানি, কেরিয়া কোম্পানি থেকে নিয়েছে তা না, তার আগে হচ্ছে কিন্তু নীলের ইতিহাস ছিল, হ্যাঁ, নীলের নীল ইতিহাস। চাষের ইতিহাস ছিল, সেইটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পরবর্তীকালে চিনির গুরুত্ব বাড়াতে তারা এই ব্যাপারটা করেছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে নীল চাষ হতো, পরবর্তীকালে চিনির গুরুত্ব বাড়ায়, এটা চিনি ফ্যাক্টরিতে রূপান্তরিত হয়। এই দেখুন কোম্পানির যতদূর চোখ যাচ্ছে, টোটাল কোম্পানির এরিয়া যতদূর চোখ যাচ্ছে আপাতত। সামনে এইটা আর খাল মতন, এই টোটাল এই যে পুকুর দেখছেন, বিলটা, বিল মতন, হ্যাঁ বিল অ্যাকচুয়ালি বিল, বিল actually। ওইখান থেকে স্টার্ট হচ্ছে ওই আনুমানিক 300 বিঘা। এইদিকে। একটা বিল দেখছেন, এরকম অনেক বিল রয়েছে, পরে আচ্ছা আচ্ছা, বলছি। শুধু বিলটাই 300 বিঘা? হ্যাঁ, 300 বিঘা। তার মানে কত বিঘা কোম্পানির- সম্পত্তি আছে? কোম্পানির প্রকৃত টোটাল এরিয়া অফিসিয়ালি আমাদের 8000 একর। 8000 একর, অর্থাৎ কত বিঘা 8000 হয়? মানে 24000 বিঘা। 24000 বিঘা বিঘা। শুধু এই পলাশিতেই? হ্যাঁ, না এইভাবে বিভিন্ন এগ্রিকালচার ফার্ম আছে, 20টা ফার্ম রয়েছে আচ্ছা আচ্ছা, আমাদের কোম্পানিতে। 20টা এগ্রিকালচার ফার্ম আছে বিভিন্ন নামে, যেখানে টোটালি আমাদের এই র মেটেরিয়ালস অর্থাৎ সুগার কেনটা কিন্তু এখানে প্রোডাকশন হতো। এই 20টা ফার্মে জমি রয়েছে, প্লাস বাংলো বলুন, বিল বলুন, বাগান বলুন, কিছু লো ল্যান্ড বলুন, যেগুলো আর আচ্ছা, চাষ আচ্ছা। করা যেত না। হ্যাঁ, এই টোটাল এরিয়াটা হচ্ছে 24,000 বিঘা। সামনে কাকু যেটা দেখালেন তোমাদের সামনে যে বিলটা রয়েছে, এটা না বিল বললে ভুল হবে, নদী বললেই ঠিক হয়, এতটা চড়া এবং এতটা মাথায় গিয়ে বড়। শেষ হয়েছে একদম। ওই দিকটা তো নদীর মতনই লাগছে, মানে এই মাঝখানে এইটুকু যদি না থাকতো তা এটা নদীই বলবে মানে। হ্যাঁ, নদীর মতোই ভাব অনেকটা। চলো। যত কর্মচারী ছিলেন, আমাদের বিভিন্ন কালচারাল অনুষ্ঠানগুলা, বিভিন্ন সে ড্রামা বলুন, বিভিন্ন নাটক, গান, বিভিন্ন প্রতিযোগিতা, খুব কালচারাল জায়গা। আমি একটু আগেই বলেছি, খুব কালচারাল জায়গা cultural ছিল। জায়গা। মানে আমরা যে জিনিস আজকে এখনকার ছেলেরা করছে, আমি 50 বছর আগে তা করেছি এবং 50 বছর আগেও দেখতে পেয়েছি। কারণ বিভিন্ন সমাজের গুরুত্বপূর্ণ সমাজে- এডুকেটেড মানুষ হ্যাঁ, যখন এক জায়গায় হবে, কালচারাল জায়গা, ওই জন্য কত গুরুত্বপূর্ণ। বিভিন্ন জেলার সংস্কৃতি এখানে বিভিন্ন রাজ্যের সংমিশ্রণ হয়েছে, রাজ্যের হয়েছে। বললাম যে বিভিন্ন জেলার, বিভিন্ন রাজ্যের, বিভিন্ন প্রভিন্সের এই যে সংস্কৃতিগুলো মিলেমিশে একাকার হয়েছে। একাকার হয়েছে, হ্যাঁ। সুতরাং এই জায়গাটি খুব কালচারাল আছে। এবং এখান থেকে, এই কোয়ার্টার থেকে অনেকে শুনলে অবাক হয়ে যাবেন, ফরেন কান্ট্রির ডাক্তার বলুন, খুব ভিআইপি মানুষ পরবর্তীকালে এখান থেকে এখানকার পড়াশোনা করেছিল। ছেলেরা আজ আচ্ছা। খুব আমাদের বিভিন্ন দেশ বিদেশে বড় বড় পদ অলঙ্কিত করেছে। আচ্ছা ফরেন কান্ট্রি ডাক্তার বলুন, দামি ইঞ্জিনিয়ার বলুন, আচ্ছা। রেলের বড় অফিসার বলুন, ডিএসপি বলুন, এসব র্যাঙ্কেরও কোয়ার্টার থেকেই তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, এইখানে সমস্ত অনুষ্ঠান হতো, আচ্ছা। কোম্পানির দ্বারা পরিচালিত। আমাদের কোম্পানির স্টাফ যারা ছিলেন, আচ্ছা এই এরিয়াটাই হতো, এখানে পরে মন্দির করা হয়েছে, পরে করা হয়েছে, এটা এখন আপ টু ডেট করা হয়েছে, কিন্তু এখানেই হতো অরিজিনালটা নাই, একদম সেই স্পটে। আচ্ছা, এই স্পটে মানে হ্যাঁ। যেখানে মন্দির দেখছো। থিয়েটার প্যাটার্ন একটি ঘর ছিল, ও, তারাই আচ্ছা, তৈরি করেছিলেন, যে স্কিনটাকে দিলে যেমন হয় ঠিক স্কিন প্যাটার্নের করেই কোনো একজন স্টাফ এই যুক্তি দিয়ে করেছিলেন। আচ্ছা, এখানে আচ্ছা। নাটক বলুন, থিয়েটার বলুন, যাত্রা বলুন, বিভিন্ন অনুষ্ঠান, এখানে কোম্পানির কোয়ার্টারের যারা স্টাফ তাদের বিনোদনের জন্য ব্যবস্থা করেছিল আচ্ছা কোম্পানি। আচ্ছা, বাহ, তাতে কোম্পানিরও আপনার সমস্ত ডোনেট করতেন, কোম্পানিও ডোনেট করতেন, আচ্ছা আচ্ছা, কোম্পানিরও কন্ট্রিবিউশন ছিল, কিন্তু কর্মচারীদের দ্বারা পরিচালিত। পরিচালিত ছিল। পরবর্তীকালে এখন পাবলিকের হাতে এসছে, তারাও করছে সমস্ত কিছু। আচ্ছা। এখানে সমস্ত অনুষ্ঠান হয়, পুজো হয়, কালী পুজোতে চরম ধুম হয়, আচ্ছা, এখন দুর্গা পুজোতে, হ্যাঁ, ও। এখন এটা পাবলিক দ্বারা পরিচালিত, কোম্পানির দ্বারা আর কিছু নাই। এখন পাবলিক হয়ে গেছে। হ্যাঁ, পাবলিক হাতে দেওয়া হয়েছে। এই গাছটা তো ওরকমই পুরনো মনে হচ্ছে, হ্যাঁ, পুরনো গাছই তো। দেখো এই নিম আমি গাছটা বললাম তো, সেই গ্যালারি থেকে আমলে। দেখছি হ্যাঁ, সেম কাটিং। তার মানে আমি দেখছি 60 বছর, আমার 60 বছর বয়স। আপনার বাবাও দেখে গেছে। বাবা বলছে এইরকমই দেখেছি এসে। আচ্ছা আচ্ছা, এই যে ঘরগুলো বটগাছটা দেখছি, দেখছেন? এই বট গাছ ওই সেই এ শতাব্দী প্রাচীন মনে হয়, শতাব্দী প্রাচীন বট গাছ মনে হয়, আমার ধারণা। আমি কম বললাম মনে হয়, আচ্ছা কাকু, কারণ আমি দেখছি 60 বছর, হ্যাঁ। বাবা দেখে গেছেন 40, তাহলে 100 তো আলটিমেটলি হলোই। হয়ে গেছে। তারপর বাবাও বলেছেন যে আমি যখন ইয়াং স্টেজে এখানে আসি, এই সেম বট গাছ ছিল, হয়তো 200 বছরও হতে পারে। 200 বছর হতে পারে। এগুলো সমস্ত কোয়ার্টার যা দেখছেন, এই যে এইগুলো, হ্যাঁ, এইগুলো দেখো, হ্যাঁ, সমস্ত কোয়ার্টার। তো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু কোয়ার্টার, যেগুলো তোমাদেরকে আমি ওইদিকে দেখালাম কোয়ার্টার ছিল, তা এরকম কোয়ার্টার কিন্তু এইটার তো রাস্তা এখন হয়েছে, রাস্তা তো আগে ছিল না।
এই দু সাইড দিয়ে এই সাইড দিয়ে চারি সাইড দিয়ে কোয়ার্টার ছিল, এখানে পুরো কোম্পানির লোকজন থাকতো এবং কি একটা রমরমা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা আজকে আর নেই, আজকে পুরো ভেঙে গেছে। তো দেখো কি অবস্থা। এইটা ওই যে কোয়ার্টারেরই অংশ, এই যে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই দুই সাইডে, ওই যে ওই দিকে মনে হচ্ছে কোয়ার্টারের অংশ রয়েছে। আচ্ছা, তার মানে এই পরপর যত দূরই হেঁটে যাবো এবং যতদূর চোখ যাবে জমকালো জায়গা ছিল, কোম্পানির এরিয়া ছিল, পুরো কোম্পানির জায়গা। দেখেছি আমি অনেকটাই, তার আগে হয়তো আরো সুন্দর ছিল। যতদূর চোখ যাচ্ছে, যত এরিয়া দেখছি, হ্যাঁ, এগুলো হচ্ছে লেবার্স কলোনি। লেবার্স কলোনি কোম্পানি পরিচালনা করার জন্য যত লেবার ক্লাসের কাজ, অর্থাৎ কায়িক পরিশ্রম করে যারা করতে পারবে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসসি এসটি এইটুকু এদেরকে সব আনা হয়েছিল। আচ্ছা, এরা কোম্পানির হাত ধরেই এদের পূর্বপুরুষরা এসেছিলেন এখানে। আচ্ছা, তার মানে এরা এই জায়গার মূলত না, এরা অন্য জায়গা থেকে এসে, কেউ বাঁকুড়ার, কেউ পুরুলিয়া, কেউ পিওর পাহাড়ি এলাকা থেকে এসেছে, তাদের বাবা কাকারা এসেছিলেন এদের। দেখো কি দারুণ জায়গা। এই যে যেখানে বসতি দেখতে পাচ্ছি, এই বসতির মানুষ কিন্তু এই জায়গা থেকেই, তারা পুরোনো দিন থেকে না, তারা বিভিন্ন জেলা থেকে এসছে। হ্যাঁ, আচ্ছা, এই দেখো সেই পুরনো সেই কোয়ার্টার রুম, এটাও একটা কোয়ার্টার রুম। দেখো এই যে এত সুন্দর করে কাকা আমাকে ঘোরাচ্ছেন, এটা কিন্তু ওনাকে অসংখ্য ধন্যবাদ। টোটাল দেখুন এরিয়া যতদূর চোখ যাচ্ছে দেখে নেন, তারপর এদিকে ঘুরে যাবো। আচ্ছা, এই যতদূর চোখ যাচ্ছে কোম্পানি এরিয়া আর কোম্পানির কোয়ার্টার ছিল, কোম্পানির কোয়ার্টার। এদের বাবা কাকা দাদুরা আজ থেকে দেখা যাবে 14 ফাদার্স, 7 পুরুষ আগে তার দাদু এখানে এসেছিলেন। সেটা স্পেশালি কোম্পানি এনেছিল, যে তোমরা ওখানে থাকবে আমার জায়গায়, আমি বাড়ি ঘর তৈরি করে দেবো, আমার শুধু কাজ করবে আর খাবে। হ্যাঁ, যাতে কোম্পানিটা সুস্থভাবে পরিচালিত হতে পারে। আচ্ছা, এই ছিল কোম্পানির উদ্দেশ্য। সেই জেনারেশন থেকে চলছে এখন, কারো 7 পুরুষ, কারো 8 পুরুষ, 9 পুরুষ, তারাই রয়েছে বিভিন্ন জেলা থেকে। দেখো সেই পুরনো মানুষরাই তাদের জেনারেশন টু জেনারেশন চলে আসছে, নিয়ে এসেছিল। তার মানে এখানে যারা আসে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ একত্রিত হয়ে পলাশিতে রয়েছে। এবং এরা বিভিন্ন, আপনার পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, পিওর পাহাড়ি এলাকা থেকে বলুন, আচ্ছা, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এনে তাদের এখানে যাতে কোম্পানির কাজের কোনো সমস্যা না হয় সেই তাগিদেই এনে এখানে সেটেল আপ করেছিল। এবং এদের অসুবিধার সুবিধা সব কোম্পানি দেখভাল করতেন। কারো কিছু অসুখ হলে কোম্পানি ট্রিটমেন্ট দিতেন, সমস্ত। কারো বাড়ি তো ভেঙে গেছে, তৈরি করে দেওয়া প্রয়োজন, কিন্তু কোম্পানি করতেন, মানে এদেরকে খুব গুরুত্ব দিতেন। আজ এরাও কোনো ফ্যাসিলিটি পায় না, এদেরও কোম্পানির সাথে ডিটাচ হয়ে গেছে। কোম্পানি তো পরিষেবা নাই এখন, হ্যাঁ, কোম্পানির পরিষেবাটা নেই, কিন্তু কোম্পানির ওই মূলত যে স্টাফ রুম আছে, অফিস রুম আছে, সেইটা রক্ষণাবেক্ষণের জন্যই এই অফিসাররা আছে। হ্যাঁ, একটু জিয়ে রাখা, সেটা যদি আবার কোনো রকম ভাবে পুনরুদ্ধার হয়, চেষ্টা চলছে, যদি কোম্পানি পুনর্জীবিত হয় তাহলে সেটা জন্য আমাদের খৈতান সাহেব চেষ্টা চালাচ্ছেন, অন্যান্য যারা আমাদের কর্মকর্তা আছেন কোম্পানিতে তারাও চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন প্রভিন্সের বিভিন্ন শিল্পপতিদের এনে দেখাচ্ছে। এখানে যে চিনি ফ্যাক্টরিটা ছিল, এটা লাস্ট কবে বন্ধ হয়? ওই পারে একদম প্রোডাকশন হয়নি 18 সাল থেকে, আদৌ হয়নি, যেটা 2018। হ্যাঁ, তার মানে বেশি দিন না তো, না, অল্প কদিন আগে। হ্যাঁ, মাত্র 2018, মানে এই 2024 প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়। সেবারও হয়েছিল কিছুটা, খুব অল্প দিন হয়েছে বন্ধ হয়েছে। হ্যাঁ, 18 সাল পর্যন্ত। তার মানে এখনো চেষ্টা করলে এটা মানে পুনর্জীবিত করা যাবে, সম্ভব আছে। কিন্তু সেই ব্রিটিশ আমলের এরকম লাইটিং সেট, এখান থেকে টোটাল পাওয়ার টোটাল কোয়ার্টারে সাপ্লাই হতো, এখান থেকে। আচ্ছা, এই যে ভেতরে তার গেছে, হ্যাঁ, এইটাই ছিল হচ্ছে নতুন করা হয়েছে, সেই তার নাই, না, সেটা নেই। স্পেশাল স্পটটা কিন্তু স্পটটা সেইটা না, এখান থেকে টোটাল পাওয়ার সমস্ত কোম্পানির স্পেশালি কর্মচারীরাই তাদের কোয়ার্টারে সাপ্লাই হতো কোম্পানির সুখের জন্য, বিনোদনের জন্য। আচ্ছা, অন্য কেউ পেত না, অন্য কেউ পারমিটেড হতো না। এই সুবিধাটা পেত শুধু কোম্পানির কর্মচারীরাই। প্রত্যেক কোয়ার্টারে বললাম না আমি যে ওটাও কিন্তু আমি ইলেকট্রিক আলোতেই পড়েছি আজ থেকে 60 বছর আগে। কতটা সৌভাগ্য, আমি নিজেই হেরিকেনের আলোয় পড়েছি, আর উনি ইলেকট্রিক আলোতে অগা শিখেছেন। হ্যাঁ, যা আমার কোনো বন্ধু এই এলাকার মনে হয় না তখন ইলেকট্রিক লাইনে তারা পড়াশোনা করেছে। এইটাও কিন্তু একমাত্র আমি, আমার ব্যাচের মনে হয় আমি ইলেকট্রিক লাইনে পড়তাম, সেটাই কোম্পানির কর্মচারী ছেলে বলে আচ্ছা এই সুযোগ পেয়েছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব কোম্পানির আমলেরই তৈরি। হ্যাঁ, সেই ভগ্নাশেষ। চলো, কাকু আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছেন
এটা হচ্ছে কোম্পানির অ্যাকচুয়ালি স্টোর। এটা স্টোর রুম। স্টোর আচ্ছা। এখানে কোম্পানির মেনটেন করতে গেলে যা কিছু লাগে, কোম্পানির স্পেয়ার পার্টস বলুন, ইলেকট্রিক্যাল গুডস বলুন, আচ্ছা। বিভিন্ন ম্যানিউর বলুন, মানে ফার্টিলাইজার, সার, হ্যাঁ, বিভিন্ন কেমিক্যাল, Chemical। কোম্পানি পরিচালনা করতে গিয়ে হ্যাঁ। যা কিছু লাগে, এপার একটি স্টোর, ওপার একটি স্টোর। আচ্ছা, এই পারের স্টোরটা এটা। এটা আচ্ছা। যা বললে ঠিক বলা হয়, দুটো স্টোরে কোম্পানিতে আমাদের স্কুল লাইফে বা ফুল যখন ফেজে কোম্পানি ছিল, মানে জিরে থেকে হিরে পাওয়া যেত এই দুটো আচ্ছা, স্টোরে। হ্যাঁ। মানে কোম্পানিকে কোথাও গিয়ে কারো কাছে একটা জিনিস কিনতে হবে এ ব্যবস্থা ছিল না, সব A স্টোরে to পাওয়া Z যাবে। দুটো স্টোরে সাজানো, আচ্ছা, এভরিথিং। এভরিথিং। কোম্পানির কর্মচারীদের জন্য যা লাগবে, মিল চালাতে যা লাগবে, আচ্ছা আচ্ছা কোম্পানির ফান্ড পরিচালনা করতে যা লাগবে, সমস্ত গুডস দুটো স্টোরে। আচ্ছা, মানে আমি দৈনন্দিন জীবনে খাওয়া পড়ার জন্য হ্যাঁ। যাস, তাও কিনতে পাওয়া যায়? হ্যাঁ, তাও পাওয়া যায়। সাবান, শ্যাম্পু, ট্যাম্পু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমরা তখনকার দিনে এমন স্কুল লাইফে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এমন এমন পেন আমি কোম্পানি স্টোর থেকে পেতাম, আচ্ছা যে আচ্ছা। আমার মাস্টার মশাইরা খুব আকৃষ্ট হতেন। হ্যাঁ, এবং মাস্টার বিদেশি মশাইরা, পেন হয়তো। হ্যাঁ, মাস্টার মশাইরা আকৃষ্ট হয়ে বলতো, এই পেন তুই কোথায় পেলি? হ্যাঁ। অন্য বন্ধুরা বলতো, ও তো স্যার কোম্পানির কর্মচারীর ছেলে, হ্যাঁ, হ্যাঁ, ও স্টোরে পেয়েছে কোম্পানি। আমরা আবার কোনো সময় মাস্টার মশাইকে গিফট দিতাম, কি এনেও দিতাম এক একটা, মানে সে আকর্ষণীয় জিনিস। আকর্ষণীয়। আমি দুই মানে একটা আমার কর্মচারী, ইংল্যান্ডের পেন দেখেছি। হ্যাঁ, আমার কর্মচারীরা খাবে, সুতরাং যে কোনো প্রোডাক্ট এখানে কর্মচারীদের যা দেওয়া হতো সেটা কিন্তু এ গ্রেডের কিন্তু মাল। আচ্ছা আচ্ছা। সে আপনি গম বলুন, ডাল বলুন, চাল বলুন, সে পেন বলুন, বিস্কুট বলুন, আচ্ছা আচ্ছা, মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি। একদম। ভেতরটা আমি একটু দেখিনি। এই দেখো স্টোর রুমটা কেমন ছিল, দেখো সেই কড়িবর্গার সেই ছাদ, অনেক বড় স্টোর রুম কিন্তু। দেখো ওইদিকে, ওইটা তো ভেঙে গেছে, দেখো এই দেখো এই জায়গাটা সব স্টোর রুম পুরো। স্বপন, এই এক ভদ্রলোক এসেছে বনগা থেকে, আমি সমস্ত এরিয়াটা ঘুরে আছি। হ্যাঁ, তুমি ওই হ্যাঁ কাকু, ধন্যবাদ। তো এই নীলকুঠি থেকে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। মোটামুটি ভিডিওটা সম্পূর্ণ তথ্য, ইতিহাস সব কিছু বলার চেষ্টা করেছি এই ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো ইংল্যান্ডের এই জীবন্ত নীলকুঠিতে তোমরা কলকাতা থেকে কিভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই। দেখো, আমি পুরো শিয়ালদা থেকে তোমাদেরকে ঠিকানাটা বলছি। শিয়ালদা থেকে তোমরা সরাসরি যদি লালগোলা ট্রেন পাও, তো লালগোলা ট্রেনে আসতে পারবে, অথবা শিয়ালদা থেকে রানাঘাট আসবে, রানাঘাট থেকে লালগোলার দিকে যাবে। তোমাকে নামতে হবে পলাশী স্টেশন, পলাশী। আর তোমরা শিয়ালদা থেকে ডাইরেক্ট পলাশী ট্রেনও পাবে, বা রানাঘাট থেকেও পলাশী ট্রেন পাবে। তো পলাশীতে নেমে স্টেশনে নামবে, স্টেশন থেকে বলবে রামনগর ঘাটে যাব। ওখান থেকে টোটো পাওয়া যায়, টোটো থেকে মানে পুরো স্টেশন থেকে, পলাশী স্টেশন থেকে পুরো রামনগর ঘাট অবধি 20 টাকা করে নেয়। তো রামনগর ঘাট অবধি আসবেন, আর ঘাট অবধি এসে তারপরে হচ্ছে ঘাটে এসে ঘাটটা পার হতে হবে, পার হতে 5 টাকা নেবে। পার হয়ে সামনে কারোর কাছে জিজ্ঞাসা করবেন যে সামনে যে নীলকুঠি রয়েছে, নীলকুঠিটা কীভাবে যাব, তো সামনে দেখিয়ে দেবো। আচ্ছা দেখো, এই দুটো নৌকার উপরে এই যে স্করপিও যাচ্ছে, এর উপরে নাকি আরও বড় গাড়ি, এর থেকেও বড় গাড়ি যায় নাকি? দেখো দুটো ইঞ্জিন চলছে, এই যে একটা ওই সাইডে। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রামনগর ফেরিঘাট।